আচ্ছা, এখন এখন এখানে আমাদের শুরুতে ভর এখানে বের করতে হবে। তাহলে এটা কুয়া আমাদের সাধারণত সিলিন্ডার আকৃতির। তো সিলিন্ডার আকৃতির এক সিলিন্ডারের কত আয়তন? পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ, পাই আর স্কোয়ার ইস, কিন্তু এই ম্যাথটাতে কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই দেওয়া ছিল। তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল, এটা একটা পুকুর, মানে এটা একটা ঘনক আকৃতির পুকুর আর কি। তো যখন দৈর্ঘ্য প্রস্থ উ- উচ্চতা দেওয়া থাকবে তখন তিনটে গুণ করবা। আর যদি এটার দৈর্ঘ্য অথবা গভীরতা এবং ব্যাস অথবা ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে এটাকে সিলিন্ডার আকৃতি ধরে নিয়ে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে এই কুয়ার আয়তন পাই আর স্কোয়ার এইচ, ব্যাস 1.8 হলে এটা হবে 0.9। ওকে, তাহলে এখানে 9, এখানে আছে 12, এত মিটার কিউব। ওকে, তাহলে আমাদের মেইনলি এখানে কুয়ার আয়তন যা হবে, পানির আয়তন তো তাই হবে। তাহলে আমরা যদি পানির ভর বের করি, এম সমান রো ইন্টু ভি। রো তো 1000। আচ্ছা, এখানে এটা আমরা এই দশমিকের পরে সব মানে একটু লিখি। এটা হচ্ছে 53635 2। না হলে এখানে শুধুমাত্র দুই ঘর লিখলে, এই যে 1000 দ্বারা গুণ করলে পানির ভরটা অনেক বেড়ে যাবে আর কি। ওকে, এখন যদি এখানে 1000 দ্বারা আমরা গুণ করি, তাহলে এটা হবে 30,536.35। এটা হবে। আর যদি আমরা 54 লিখতাম, তাহলে পানির ভর এই কত হইতো? 54 লিখলে হইতো 30,540। তাহলে এখন এখানে কত আছে? 536, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভর। 54 লিখলে পানির ভরটা 100 কেজি বেড়ে যাইতো। 100 কেজি না, এত বাড়তো না তো, 4 কেজি 5 কেজি হতে বাড়তো না। হ্যাঁ, তো এটাও আর কি অনেক, আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা অনেক। তো এইভাবে লিখলে অ্যাকচুয়াল ভরটাই আমরা পাইতাম। ওকে, তাহলে এখন বলছে যে পানি শূন্য। তো এটা সবচেয়ে সহজ কেস। এম তো এখানে আছে, এটা 9.8। আর এখন এইচ কত হবে? ওয়ান। এইচ কত হবে? বলো, এইচ কত হবে? 6। এখানে হবে সি। কারণ এখানে গড় গভীরতা হচ্ছে 0 + h/2, অর্থাৎ h/2। আর 24 মিনিটে পানি শূন্য করতে পারে।
সমস্যা নাই। এটা হচ্ছে 1246,901 ওয়াট। ওকে। আচ্ছা, এরপরে আমাদের বলছে যে এইখানে আরো 1 হর্স পাওয়ারের একটা পাম্প যুক্ত করা হলো। তাহলে এখানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে পাম্পের ক্ষমতা হবে 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। এটা আসবে কত? 1992,901। এখন আমরা যদি পাম্পের ক্ষমতা বৃদ্ধি করি তাহলে অবশ্যই সময় কম লাগবে। তো এখন এখানে কতটুকু সময় কম লাগবে এটা আমাদের বের করতে বলছে। আর এইখানে সবকিছু তো সেম। এম এইখানে যা আছে তাই, এইচও যা আছে তাই, কারণ আমাদের এই দ্বিতীয় ক্ষেত্রেও সম্পূর্ণ খালি করতেই তো বলছে। আচ্ছা, আর পি ড্যাশ হচ্ছে 1992। আমরা যদি টি কে ওইদিকে নিয়ে যাই, পি এসে এইদিকে ভাগ হবে। আচ্ছা, ইন্টিগ্রেশন একটু রিভিশন দিয়ে রাখি তো। ইন্টিগ্রেশনের আহ 2-3টা টাইপ, মানে এটা আমাদের বইয়ে ছিল না আর কি। আমরা যে বইটা ফলো করছি এখানে বইয়ে ছিল না। তো এই যে আমি যাদেরকে অফলাইনে পড়াই ওদের কাছে অন্য প্রকাশনী বই আছে, তো ওই বইয়ে দেখলাম যে আরো একটু 2-3টা টাইপ একটু এক্সট্রা আছে আর কি। ওইটা আমি একদিন একটা ক্লাস নিয়ে ওইটা বুঝাই দেবো এখন তো। এগুলো বোঝার জন্য এটা মেইনলি 10.3 এর। তো 10.3 একটু রিভিশন দিয়ে রাখি শুরু থেকে, তাহলে ওই টাইপ গুলা বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা। আচ্ছা, 1992,901। এটা আসে 900 এত সেকেন্ড। যদি এটাকে আমরা 60 দ্বারা ভাগ করি, এত মিনিট। তাহলে আগে লাগতো 24 মিনিট, এখন লাগে 15 মিনিট। সাশ্রয় বানান কি এটা? হ্যাঁ, এটাই তো। তাহলে 24 মাইনাস এটা, 8.98 মিনিট। ওকে। আচ্ছা, এখানে চিত্রটা এখানে শুরু করো। এইখানে বলছে চিত্রে আনত কোণের মান নির্ণয় করো। ওকে। তাহলে এখানে আমাদের চিত্রটা যেভাবে দেয়া,
এইটা হচ্ছে থিটা, এইখানে একটা বস্তু আছে, আর এই যে এ বি, এই তলটার দৈর্ঘ্য বলছে 10 মিটার, এইটা দেওয়া 49, এইটা দেওয়া 24.5, আর এবি হচ্ছে 10 মিটার। কি ব্যাপার এইখানে, চিত্রে তো একটু গ্যাঞ্জাম আছে। দুই জায়গায় এ দিয়ে রাখছে। আচ্ছা, যাই হোক, দুই জায়গায় এ দিক আর যাই হোক, এখন এইখানে আমরা থিটা কিভাবে বের করব বলো দেখি। এটা সলভ করা লাগবে আনত তলের কনসেপ্ট দিয়ে, বলো। বলো। আচ্ছা, তোমার ভয়েস সম্ভবত শোনা যাচ্ছে না। আমার এখানে প্রবলেম না, তোমার এখানে প্রবলেম? আমার এখানে তো ঠিকই আছে। আচ্ছা, আমি বলি, এই যে 24.5, এটা কিসের মান? এটা হচ্ছে mg cos theta। হ্যাঁ, এটা হচ্ছে এমজি কস থিটা। তো এটা এই ভালো হয় যে এখন এখানে যদি আরেকটা চিত্র এঁকে এটা দেখা দাও যে এটা এমজি কস থিটার মান। আচ্ছা, এটা একটু ছোট করে আঁকাবো। হ্যাঁ, এখন এইখান থেকে কস থিটার মান কিভাবে বের করবো? এখান থেকে mg এর মান দিয়ে ভাগ করে দেবো, mg এর মান তো দেওয়াই আছে, হ্যাঁ, এখানে ফোরটি কি নাইন দিচ্ছে? এটা এমজি হচ্ছে 49, তাহলে এমজি এটা কত হয়? এটা তো হাফ। তাহলে কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে এটা হচ্ছে 60। খুবই সহজ একটা ম্যাথ। এর জন্য এই যে আনত তল ক্লিয়ার থাকলে এটা দেখার সাথেই বলে দেওয়া যায়। এবং এগুলো ম্যাথ কিন্তু এমসিকিউ তে দেওয়ার মতো, কারণ এটা বুঝলে এটা করতে কিন্তু 1 মিনিটও লাগবে না। এখন এই টাইপের ম্যাথ এমসিকিউ তে দিলে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যে এসে বাইরে এসে টিচারকে গালি দেওয়া শুরু করে আর কি, যে অনেক কঠিন ম্যাথ দিয়ে রাখছে। বাট এটা তো কোনো কঠিন ম্যাথ না, এটা মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, এমনকি ক্যালকুলেটরও লাগে না। ওকে, তাহলে আমরা এখানে পাইলাম যে কোণের মান 60 ডিগ্রি। এখন এখানে বলছে যদি কোণের মান পূর্বের তুলনায় 15 ডিগ্রি বৃদ্ধি করা হয়, তবে বস্তুটিকে এ থেকে বি বিন্দুতে আনতে পূর্বের তুলনায় কৃত কাজ কত করতে হবে। আচ্ছা, কালকে আমরা একটা ম্যাথ করছিলাম, এটা একটু একটু দেখাই।
আচ্ছা, কালকে আমরা আনত তলের যে ম্যাথটা করছিলাম লাস্ট, এই ম্যাথটা কিন্তু অনেক জটিল ছিল। আমরা দুই ক্ষেত্রে এটার কৃতকাজ বের করছি। এই ম্যাথটা অবশ্যই নিজে আবার প্র্যাকটিস করবো। আচ্ছা, এইখানে আমরা মেইনলি কি করছিলাম, একটা তলের শীর্ষ থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা দুইবার আহ এ বিন্দুতে আসছে। একটা হচ্ছে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ছিল, আর একটা ছিল 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে। তো আমরা কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে এখানে এই গতিশক্তির পরিবর্তনের সমীকরণটা বের করছিলাম। তো গতিশক্তির পরিবর্তনের সমীকরণ ছিল আমাদের মেইনলি বল ইনটু সরণ। সরণ তো তলের দৈর্ঘ্যটা, আর এখানে আমাদের মেইনলি আনত তলের কনসেপ্ট ব্যবহার করে আমরা বলের সমীকরণটা বের করছিলাম, এটা তো বুঝছো। এখন বি থেকে এ তে আনতে আমাদের কাজ যা হবে, এখানে কিন্তু ঘর্ষণ ছিল, আর এই প্রশ্নে কিন্তু কোনো ঘর্ষণ নাই। এখন ঘর্ষণ থাকলে কি হবে, বা ঘর্ষণ না থাকলে কি হবে? এখানে ঘর্ষণ থাকলে আমাদের কিন্তু এখানে কিছু পরিমাণ শক্তি লস হয়ে যাবে ঘর্ষণ বলের জন্য। আচ্ছা, তো এখন এইটাকে, এই ক্ষেত্রে আমাদের আনত তলের কনসেপ্ট লাগবেই না এই ম্যাথটা সলভ করার জন্য। এই যে খ নম্বরটা, এটা কেন লাগবে না? কারণ আমরা এর আগে সিঁড়ি অথবা মই এর ম্যাথ করে আসছি। এখন আমরা যদি এটাকে একটা সিঁড়ি হিসাবে যদি আমরা বিবেচনা এখানে করে নেই, তাহলে বলছে এ থেকে বি তে যাইতে কি পরিমাণ কাজ হবে। এ থেকে বি তে যাইতে কি পরিমাণ কাজ হবে, এই কোণটা আছে 60 ডিগ্রি, এটা দেওয়া 10 মিটার। আর এখানে বস্তুর ভর কি দেয়া আছে? আচ্ছা, বস্তুর ভর এখানে দেয়া নাই। তো আমরা যখন দুইটা কাজের মধ্যে কম্পেয়ার করব, একটা ডিভাইড বাই একটা, তখন বস্তুর ভর দুই জায়গা থেকেই চলে যাবে, সমস্যা নেই। তো এখন এখানে কাজ কত হবে? আচ্ছা, আমরা এখানে ধরে নিই যে বস্তুর ভর 5 কেজি। এটা আমি জাস্ট এখানে ধরে নিলাম, বাট ম্যাথ করার সময় আমরা এটা ধরবো না অবশ্যই। আচ্ছা, এখন বলো বস্তুর ভর 5 কেজি ধরে এখানে কাজ কত হবে এ থেকে বি তে যাওয়ার ক্ষেত্রে? mgh পরিমাণ। হ্যাঁ, এমজি এইচ পরিমাণ। তাহলে এইচ হচ্ছে এই যে এইটা। তাহলে এইখানে আমাদের দেয়া আছে অতিভুজ দেয়া আছে, আর 60 ডিগ্রি কোণের জন্য এইচ হচ্ছে লম্ব। তাহলে এটা কি হবে? সাইন 60। সাইন 60 কি হবে? লম্ব ডিভাইড বাই অতিভুজ। সাইন 60 মানে হচ্ছে √3/2, আর এটা হচ্ছে 10। তাহলে 5√3, এটা হচ্ছে এইচ এর মান। তাহলে প্রথম ক্ষেত্রে মানে যখন কোণ 60 ডিগ্রি ছিল, সেই ক্ষেত্রে কাজ mg/h1, এটা খুবই সহজ একটা ম্যাথ, 5√3। আর আর দ্বিতীয় ক্ষেত্রে এইখানে আমাদের থিটা হবে কত? 75। সেই ক্ষেত্রে এইচ সমান কি হবে? সাইন 75 × 10 হবে না? হ্যাঁ। ওকে, সাইন 75 এর মান কত? আচ্ছা, সাইন 75 এটা ক্যালকুলেটরে দিলে আসবে √6 + √2/4। তো এইভাবে লেখার তো দরকার নাই, এটার এই দশমিক মানটা লিখলেই হবে। আচ্ছা, এটা ইজ টু। এখন বলছে কোন ক্ষেত্রে কাজ বেশি হবে, এটা তো এমনিতেই বোঝা যাইতেছে।
কোন ক্ষেত্রে কাজ বেশি হবে বলো? প্রথম ক্ষেত্রে। হ্যাঁ, এখানে প্রথম ক্ষেত্রে কাজ বেশি হবে। পূর্বের তুলনায় কত 15 ডিগ্রি বৃদ্ধি করা হয়? এখানে সলভ কি করছে? আচ্ছা। আচ্ছা, আরে এখানে তো ভুল হয়েছে, ধরো এইখানে sin 75 এর সাথে তো 10 গুণ করা লাগবে, আমি তো এটা গুণ করিনি। এইখানে আছে sin 75 এর মান হচ্ছে 965, এর সাথে 10 তো গুণ আকারে আছে। এইটা গুণ করলে কত হবে? 96.5, না ধরো 9.65। এখন দ্বিতীয় ক্ষেত্রে কাজ বেশি হবে। ওকে, তো এখন আমরা যদি এখানে কম্পেয়ার করি, তাহলে এখানে দেখো এম সেম, জি সেম, এখানেও এম সেম, জিও সেম, তাহলে এই দুইটাই বাদ যাবে। তাহলে এখানে হচ্ছে 9.65, নিচে হচ্ছে 5√3। তাহলে এটা আসে 1.1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে পূর্বের তুলনায় এত গুণ কাজ করতে হবে। আচ্ছা, ধরো আচ্ছা, এখন এই মেতে আমাদের, এখন আমরা যদি এই প্রশ্নের পারফেক্ট অ্যান্সার দিতে চাই, তাহলে কিন্তু আমরা যে অ্যান্সারটা বের করছি এটা কিন্তু এখনো অ্যান্সার হয়নি। আচ্ছা, এটা হচ্ছে 1.115, আমি এখানে পুরোটাই লিখি। দেখো এখন জিজ্ঞেস করছে যে কত বেশি কাজ করতে হবে। এখন এই মেথডের আমরা যদি পারফেক্ট অ্যান্সার বের করি, এটা কিভাবে বের করতে হবে দেখো। আচ্ছা, এটা মনে হয় একদিন বুঝাইছিলাম যে যদি আমাদের প্রশ্নে বলে যে একটা জিনিস দ্বিগুণ হওয়া আর দ্বিগুণ বৃদ্ধি পাওয়া, এই এই দুইটার মধ্যে ডিফারেন্স কি বলো? এই দুইটা কি সেম একটা জিনিস? ধরো যে দ্বিগুণ হওয়া আর দ্বিগুণ বৃদ্ধি পাওয়া, না, এই এই দুটো জিনিস কিন্তু সেম না। দ্বিগুণ হওয়া বলতে দ্বিগুণ, এটা তো এমনি নর্মাল জিনিস। আর দ্বিগুণ বৃদ্ধি পাওয়া বলতে কি বোঝায় যে পূর্বে যেটা ছিল তার থেকে আবার দ্বিগুণ বাড়ছে। মানে যদি পূর্বে থাকে এইচ, আবার 2h বেড়ে এটা হবে 3h, তাহলে দ্বিগুণ বৃদ্ধি পাওয়া মানে এই কত গুণ হওয়া? 3 গুণ হওয়া। তো এই কনসেপ্টটা আমাদের এই জায়গাতে মূলত লাগে। এখন দেখো, এখন আমাদের এখানে 1.115 হয়েছে, তো এই যে আমি একটু আগে যেটা এখানে বুঝাইলাম যে 3 গুণ হয়েছে, 3 গুণ হয়েছে মানে কত গুণ বৃদ্ধি পাইছে বলো? 3 গুণ হওয়া মানে কত গুণ বৃদ্ধি পাওয়া? 2 গুণ। 3 গুণ হওয়া মানে 2 গুণ বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা এটা কিভাবে বের করবো? এখান থেকে 1 গুণ
বাদ দিব, দিয়ে আমরা এটাকে বলবো যে 2 গুণ বৃদ্ধি। আচ্ছা, তাহলে এখানে 1.115 গুণ হয়েছে, তাহলে কাজ বেশি করতে হবে বা কাজ আমাদের কাজ বেশি বা কাজ বৃদ্ধি পাইছে এই কত গুণ বলো তো? বলো। এইটা W1 প্লাস না না, W1 এই কনসেপ্ট তাহলে ব্যবহার করেই এখানে বলো না, আমি তো বললাম যে 3 গুণ হয়েছে মানে 2 গুণ বৃদ্ধি পাওয়া, আর এইখানে কত গুণ হয়েছে? 1.115 গুণ হয়েছে, তাহলে এখানে কত গুণ বৃদ্ধি পেয়েছে কাজ? এ বুঝো নাই এখনো? আমরা যখন বলতেছি যে 3 গুণ হয়েছে মানে 2 গুণ বৃদ্ধি পাইছে, তো 3 থেকে এক এক বিয়োগ করলেই তো এটা পাওয়া যায় যে কত গুণ বৃদ্ধি পাইছে। তাহলে এখানে 1.115 গুণ হয়েছে, তাহলে এখানে আমাদের কত গুণ বৃদ্ধি পাবে? এই যে আমাদের যত গুণ হয়েছে সেখান থেকে এক এক বিয়োগ করা লাগবে না? মানে এত ও হ্যাঁ, এত গুণ কাজ বেশি করতে হবে, এটা বুঝছো? বুঝছি। ওকে, তো এখন আমরা যদি এটাকে পার্সেন্টেজে যদি আমরা লিখতে চাই, তাহলে এটাকে পার্সেন্টেজে লিখতে হলে আমরা লিখবো W2 মাইনাস W1 ডিভাইড বাই W1। তো এখন এইখানে W2 থেকে W1 এটা ডিভাইড বাই করলে, আচ্ছা দেখো W2 এর মান তো 1.11 ইন্টু W1 মাইনাস W1 দিলে এখানে থাকবে 0.115 W1, নিচে W1 ইন্টু 100%। তাহলে W1 বাদ যাবে, এটা আসবে 11.5%। কাজ বেশি করতে হবে, অথবা 115 গুণ কাজ বেশি করতে হবে, তুমি যে কোনো একটা লিখতে পারো, এটা বুঝছো? হ্যাঁ, ওকে। আচ্ছা, এর পরেরটা ধরো। এখানে বলছে যে 6 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর এত নিউটন মানের বল 4 সেকেন্ড ক্রিয়া করে, এরপর 6 নিউটন মানে অপর একটি বল আনুভূমিক ভাবে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। 3 সেকেন্ড পরে বস্তুটির কৃত কাজ কত হবে? আচ্ছা, এখানে আমাদের প্রশ্নের এখানে ভাষায় একটু সমস্যা আছে। এটা হচ্ছে বস্তুটির উপর কৃত কাজ হবে। আচ্ছা যাই হোক, এখানে বস্তুটির কৃত কাজ, তো আমরা এটা কিভাবে বের করবো বলো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কালকে আমরা যেটা শিখছিলাম, কাজ শক্তির যে এটা ছিল, ওই থিওরি থেকে আমাদের এটা বের করতে হবে। আচ্ছা, এখানে একটা স্থির বস্তুর উপর 8 নিউটন মানের বল 4 সেকেন্ড ধরে এই ক্রিয়া করছে, তাহলে এই যে 4 সেকেন্ড পর বেগ অবশ্যই বের করতে পারবা। যদি বেগ বের করতে পারো, তাহলে এটার এটা শুরুতে তো ছিল স্থির অবস্থায়, তাহলে শুরুতে এইটার এই গতিশক্তি কত হবে? 0। এবং এই যে একটা বল ক্রিয়াশীল হওয়ার পরে 4 সেকেন্ড পরে বেগ বের করলে, তাহলে 4 সেকেন্ড পরে এখানে গতিশক্তিটা বের করা যাবে, তাহলে এটার গতিশক্তির পরিবর্তন বের করতে পারবে। আচ্ছা, এখানে 3 সেকেন্ড বলছে, তাহলে আমাদের 3 সেকেন্ড পরেই বেগটা বের করতে হবে আর কি।
তাহলে আমরা কালকে তো শিখছিলাম যে এই কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। তো এইটাই মেইনলি এটা কনসেপ্ট, বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে আমাদের প্রথম এই যে, এখানে গতিশক্তির কথা 12 m u²। তো এখন যেহেতু আমাদের প্রাথমিক বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ইউ লিখতে পারো অথবা ভি 1 লিখতে পারো। তাহলে এটা হচ্ছে 0, কারণ ইউ ছিল 0। আর এফ সমান m এ কত? 8 নিউটন বল, 6 কেজি ভর। এটা হচ্ছে 1.33। তাহলে এখানে 3 সেকেন্ড পরে বেগ, আচ্ছা, এটা হয় 4/3। ইউ তো 0, এ হচ্ছে 4/3 আর টি হচ্ছে 3। তাহলে আমরা এখানে প্রপারলি 4 পাবো আর কি। এখানে 1.33 লিখলেও যে খুব সমস্যা তা না। তাহলে এটা এত মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এইখানে দ্বিতীয় ক্ষেত্রে এটা কত হবে? 12 m v²। এম হচ্ছে 6, ভি হচ্ছে 16/2, 8, 6 × 8 = 48, এত জুল। তো এটা আমরা জানি যে এখানে গতিশক্তির পরিবর্তন হচ্ছে এখানে কৃত কাজ। তাহলে এখানে আমাদের গতিশক্তির পরিবর্তন 48 জুল, এবং তাহলে কৃত কাজও হবে 48 জুল। ওকে। ওকে, এরপরে বলছে প্রথম থেকে 5 সেকেন্ড পরে বস্তুটির গতি ও অবস্থা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। আচ্ছা, তো এইটার কনসেপ্ট হচ্ছে যে একটা একটা বস্তুর উপর এরপর 6 নিউটন মানের একটি বল আনুভূমিকভাবে প্রথম বলের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। হুম, হুম, ঠিক, ধরো 1 মিনিট। আচ্ছা, এই যে এখন এই জায়গাতে আমাদের এখানে কি হইতো যদি এখানে দ্বিতীয় বলটার কথা যদি না বলতো, তাহলে এখানে একটা ভরের বস্তুর উপর প্রথম 4 সেকেন্ড ধরে একটা বল এখানে ক্রিয়াশীল। তাহলে যদি এখানে আমাদের দ্বিতীয় বলটার কথা যদি না বলতো, সেই ক্ষেত্রে ওই বস্তুর উপর 4 সেকেন্ড ধরে একটা বল ক্রিয়াশীল, তাহলে 5 সেকেন্ড পর এখানে কি হবে এই যে বলো তো? আচ্ছা, এটা ধরো 1 মিনিট, আমি একটু আসতেছি।
ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে যদি এখানে আমাদের দ্বিতীয় বলটার কথা উল্লেখ না থাকতো, তাহলে একটা বস্তুর উপর যখন বলের ক্রিয়া বন্ধ হয়ে যায় তারপরে বস্তুটার গতি অবস্থা কিরকম হয়? বস্তুটা থেমে যাবে। না, থেমে যাবে না। এখানে কিন্তু আমাদের কোনো ঘর্ষণ বলের কথা বলে নাই, যেহেতু প্রশ্নে কোনো ঘর্ষণ বলের কথা মেনশন করা নাই, তাহলে এখানে ধরে নিতে হবে বস্তুটা সারা জীবন চলবে। ও, যদি এখানে ঘর্ষণ বলের কথা থাকতো বা প্রশ্নে যদি বলে দিত যে এই বস্তুটা কিছু সময় পর থেমে যাবে, তখন আমরা ওইটা বিবেচনা করতাম। এখন এখানে বলের ক্রিয়া থেমে যাওয়ার পরে আহ নিউটনের গতির সূত্র অনুযায়ী, মানে এই নিউটনের এখানে একটা জড়তার সূত্র ছিল না, যে স্থির বস্তু স্থির এবং এই গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। তো একটা বস্তুকে তুমি বল প্রয়োগ করে গতিশীল করার পরে যদি বলটা ছেড়ে দাও, তাহলে ওই বস্তুটা তার জড়তার কারণে সে সবসময় সমবেগেই এই গতিশীল থাকবে। যেহেতু প্রশ্নে কোনো ঘর্ষণ অথবা অন্য কোনো বাধার কথা উল্লেখ নাই, তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে যে এই বস্তুটা সমবেগে চলতে থাকবে। তো এখানে প্রথম 4 সেকেন্ড যেহেতু বলের ক্রিয়া ছিল, তো বল ক্রিয়াশীল থাকলে একটা বস্তুর উপর অবশ্যই ত্বরণ কাজ করবে, তাহলে প্রথম 4 সেকেন্ড বস্তুটা সমত্বরণে চলবে। এবং আহ এরপরে 4 সেকেন্ড পরে যখন বলের ক্রিয়াটা শেষ হয়ে যাবে, তারপরে বস্তুটা সমবেগে চলবে। তাহলে এখানে আমাদের এই পরবর্তী যে, মানে শুরু থেকে 5 সেকেন্ড, তাহলে প্রথম 4 সেকেন্ড চলতো সম ত্বরণে, তার পরবর্তী 1 সেকেন্ড চলবে সমবেগে। যদি এখানে আমাদের দ্বিতীয় বলের কথাটা উল্লেখ না করতো, এখন যেহেতু এখানে আরেকটা বলের কথা উল্লেখ করছে, তো এখানে সিনারিওটা ভিন্ন হয়ে যাবে। এখন আমি কি বলছি এটা বুঝছো? বুঝছি। ওকে, এই ম্যাথ তো বিশাল। আচ্ছা, এটা কি করব? কারণ এইটা, এটা যত বড় ম্যাথ, এটা এসএসসি এর জীবনেও আসবে না। আচ্ছা দাঁড়াও, এটা এই যতটুকু পর্যন্ত বোঝানো যায় এটা আমি বোঝাচ্ছি।